সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল ইস্যুতে সচিবালয়ে 4 সচিবের সাথে আন্দোলনরতদের বৈঠক। বৈষম্য নিরসনে চলছে 25 ক্যাডারের কলম বিরতি। দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ বিএনপির। সংস্কার ছাড়া নির্বাচনের পক্ষে নয় এনসিপি, পরিবেশ তৈরির দায়িত্ব দলগুলোর, বলছে এবি পার্টি। মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারুল ইসলাম খালাস। কারামুক্ত হয়ে দলের হাল ধরবেন আশা আমিরের। আজহারুল ইসলামের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা এমন একটি সুবিচারপূর্ণ রায়ের জন্য অপেক্ষা করছিলাম। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কুমিল্লায় গ্রেপ্তার। রাজধানীর মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে 22 লাখ টাকা লুট। এবং অবৈধ সম্পদ প্রয়োজনে জোর করে আদায়ের হুঁশিয়ারি গভর্নরের। বিনিয়োগ বাধা কাটাতে নির্বাচনের তারিখ ঘোষণার তাগিদ সিপিডির। স্বাগত এখন বিকেলের আয়োজনে। শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল ইস্যুতে সচিবালয়ে জনপ্রশাসন আইন সচিব সহ 4 সচিবের সঙ্গে বৈঠক করছেন আন্দোলনকারীরা। এ নিয়ে ব্রিফ চলছে, সরাসরি যুক্ত হচ্ছে। আইনটা বাতিল চেয়েছে এটা কি এরা তো বলছে সচিব মহোদয়, ওনারা কিন্তু বলছে আন্দোলনকারীরা যে এটা একটা কালো আইন এবং এটা বাতিল না হওয়া পর্যন্ত না, কালো আইনও বলেনি, সরকার একটা আইন করেছে, এটা এই আইন ছাড়াও সরকার তো যে কোনো সময় যে কোনো কর্মচারীর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। এই আইন ছাড়াও এক্সিস্টিং অনেক আইন আছে, অতীত নেওয়া হয়েছে। এটা না, আমরা তো আসলে আমাদের যে টিওয়ার কিন্তু সেটা না, আমাদের কথা হচ্ছে আলোচনা করা এবং তারা কি চায় সেটা জানানো। আমার তো না জানানোর পর তো উনি আবার আলোচনা করবেন। আমরা তো এই যে আইনটা হয়েছে এই প্রক্রিয়ার সাথে আমরা কিন্তু জড়িত না। কিন্তু ওনারা তো পুরোপুরি বাতিল চেয়েছে, কিন্তু সেইটার ব্যাপারে এটা সরকার সিদ্ধান্ত, সরকার সিদ্ধান্ত, আমরা জানাবো সেটা সরকার সিদ্ধান্ত। না, আমি ব্যক্তিগত মতামত আমি বলতে পারি, আমি তো সরকারি চাকরি করি, সরকার যেটা করে সবই ঠিক। ওনারা তো ওইভাবে বলেন নাই যে সরকার অন্যায় করেছে, সেটা তো বলেন নাই। ওনারা শুধু শঙ্কা প্রকাশ করেছে যে এইটা মিসইউজ হতে পারে, এই যে একটা আইন এটা মিসইউজ হতে পারে, আমরা উপরে যেন জানানো হয়। এবং রাজি হয়েছে কিনা হ্যাঁ, না তারা তো আরো দেখবে এবং আগামীকাল ওনারা কোন কর্মসূচি যেগুলো ছিল ওগুলো বাতিল করেছেন। হ্যাঁ, তারা অপেক্ষা করবে। ইসলাম সাহেব, আপনারা বলেন সরকারের সিদ্ধান্ত কি হয় সেটা ওনারা দেখবে। আমি আপনার কাছে শেয়ার করতে চাই, সেটা হলো যে আপনারা যে কথাটা বলছিলেন যে আমি মোহাম্মদ নুরুল ইসলাম, আমি এই আমাদের বাংলাদেশ সম্প্রদায় কর্মচারী সংঘ প্রচার প্রেসিডেন্ট। আমি যে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল ইস্যুতে সচিবালয়ে ব্রিফিং চলছিল, সেখান থেকে সরাসরি যুক্ত ছিলাম। এদিকে দাবি আদায়ের 2 দিনের কলম বিরতি কর্মসূচি শুরু করেছে প্রশাসন ক্যাডার বাদে সিভিল সার্ভিসের 25টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয়
মামলার প্রতিবাদ ও পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পদে পদোন্নতিতে কোটা বাতিল এবং সব ক্যাডারের মধ্যে সমতা আনার দাবিতে এই কর্মসূচি পালিত হচ্ছে। প্রশাসন ক্যাডার বাদে সিভিল সার্ভিসের 25টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে। এদিকে চাকরির শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে সরকারি প্রাথমিক। এদিকে চাকরির শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে দেশের বেশিরভাগ বিদ্যালয় বন্ধ রয়েছে, পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে, শিক্ষার্থীদের লেখাপড়া। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে সারা দেশে দ্বিতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। চাকরির শুরুতে 11তম গ্রেডে বেতন নির্ধারণ, 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর, সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দেওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তারা। তবে সন্তানদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। দাবি জানান দ্রুত সমস্যা সমাধানের। পড়াশোনা অনেক ক্ষতি ওর, স্কুলে আসলে তো একটু পড়াশোনা করে, কিন্তু ও তো পড়াশোনা হন না। যদি ক্লাস ঠিক মতো না হয় তাহলে তো বাচ্চা তো স্কুল আইতে চায় না, যদি ঠিক মতো না ক্লাস হতো বাচ্চা তো স্কুল আইতো। সরকার অনতিবিলম্বে আমাদের দাবি দেওয়া মেনে নিক। আমাদের ক্লাসে আমরা আগের মতো যেরকম পাঠদান করছি এরকম যেন পাঠদান আমরা করতে পারি। কর্মবিরতিতে অলস সময় পার করছেন সহকারী শিক্ষকরা। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও ক্লাসে যাচ্ছেন না তারা। দ্রুত দাবি আদায় হলে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার কথা বলছেন শিক্ষকরা। কোমলমতি শিক্ষার্থীদের ক্ষতি চাচ্ছি না, আমরা বাধ্য হয়ে কর্মবিরতি দিয়ে গেছি। ক্ষতিপূরণ হয়েছে, আমরা চেষ্টা করব সেদিক ক্ষতিটা পূরণ করার। বেশিরভাগ বিদ্যালয়ে শিক্ষকরা উপস্থিত থাকলেও ক্লাস বর্জন করে অফিস কক্ষে অবস্থান করছেন। ফলে পাঠ বঞ্চিত হলেও খেলাধুলা ও গান করে সময় কাটায় শিক্ষার্থীরা। এখন তো ক্লাস বন্ধ, ক্লাস হচ্ছে না। আমরা চাই যে আবার যেন ক্লাস হয় এবং পড়ালেখাও যেন হয়। একটাই চাওয়া যে আমাদের দাবিগুলো দ্রুত যেন তারা ফলপ্রসূ করে। আমরা কেউই চাই না এই যে ছোট ছোট বাচ্চারা ভুক্তভোগী হচ্ছে, এটা আমরা কেউই চাই না। তবে কর্মবিরতির সাথে একাত্মতা প্রকাশ করলেও শিক্ষার্থীদের কথা ভেবে নীলফামারীর সৈয়দপুর সহ বেশ কয়েকটি এলাকায় শ্রেণী কার্যক্রম স্বাভাবিক ছিল। সোমবার থেকে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর আগে 3 দফা দাবিতে 5 থেকে 15 মে পর্যন্ত 1 ঘন্টা, 16 থেকে 20 মে পর্যন্ত 2 ঘন্টা, 21 থেকে 25 মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফেরদৌস আবির, এখন। অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহার সহ 7 দফা দাবিতে টানা কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। তবে সচল রয়েছে বিদ্যুৎ সরবরাহ সহ গ্রাহক সেবা। সকাল থেকে সৈয়দপুরের 2টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা কর্মবিরতি পালন করেছেন। তবে অব্যাহত রয়েছে জরুরি সেবা। 7 দফা না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। এদিকে কর্মবিরতির সত্ত্বেও ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির দপ্তরগুলোতে নির্বিঘ্নে বিল দিচ্ছেন গ্রাহকরা। ওয়ার্কশপে চলছে কর্মযজ্ঞ। ময়মনসিংহ জোনে 7টি পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে গ্রাহক রয়েছে 35 লাখ। তারা বলছে পল্লী বিদ্যুৎ সমিতির নানা অব্যবস্থাপনার কারণে হয়রানির শিকার হচ্ছে গ্রাহক। ভুতুরে বিদ্যুৎ বিল সহ পুরো ব্যবস্থার সংস্কার চান গ্রাহকরা। এদিকে সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা কর্মচারীরা গত 21 মে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। তারই ধারাবাহিকতায় আজ থেকে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন তারা। কোন রাজনৈতিক দলের কথায় নির্বাচন বিলম্বিত হলে দায়িত্ব প্রধান উপদেষ্টাকেই নিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলটির আরেক নেতা আমির খসরুর অভিযোগ, দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আর এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর মতে নির্বাচনী পরিবেশ তৈরির দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। আরও জানাচ্ছেন মুজাহিদ সুখ।
সাম্প্রতিক টানাপোড়েনে প্রধান উপদেষ্টার সঙ্গে ছোট বড় রাজনৈতিক দলগুলোর বৈঠকের পরও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে একাট্রা বেশিরভাগ দলের নেতারা। বিনিয়োগের চেষ্টা, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে গঠিত গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আয়োজনে অন্তর্বর্তী সরকারের 10 মাসের কার্যক্রমের পোস্টমর্টেম করেন বিএনপি, এবি পার্টি সহ বিভিন্ন দলের নেতারা। অনেকে বলেছেন সরকার ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। প্রফেসর ইউনূস যে আলোচনাটা তুলেছেন যে নির্বাচনের পরিবেশ নাই, আমরা সব রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, আদার্স স্টেক হোল্ডাররা যদি আমরা বলি যে কি সমস্যা নির্বাচন নিয়ে বলেন, আমরা এনশিওর করব, আমরা কি এটা বলতে পারি না? নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি হয়নি বলে যে দাবি করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, সেই পরিবেশ রাজনৈতিক দলগুলোকেই তৈরি করতে হবে বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আমরা বলেছি প্রধান উপদেষ্টাকে, আপনাদের কেউ কেউ চেষ্টা করছেন সরকারের সাথে সেনাবাহিনীর টানাপোড়েনটা বাড়িয়ে তোলার জন্য, এই তৎপরতা বন্ধ করতে হবে। সুতরাং এই তৎপরতাগুলো বন্ধ করে আমরা বলেছি যে আপনারা এজেন্ডাটাকে ছোট করে আনেন। ছাত্র জনতা, রাজনৈতিক দল ও সেনাবাহিনীর সমন্বয়ে শেখ হাসিনার পতন ঘটলেও ছাত্রদের একটি অংশ ছাড়া সবাই দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে চাইছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করেছে সেই তথ্য প্রকাশ না করে অন্তর্বর্তী সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ডক্টর ইউনূস সাহেব বলছেন প্রথম থেকে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে, ঐক্যমত হবে। ওয়ার্ড হচ্ছে কি ঐক্যমত। তাহলে সকলে জমা দেওয়ার পরও কোথায় ঐক্যমত হয়েছে এই বিষয়কে জাতি জানে না, জাতিকে জানানো হচ্ছে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর একটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার কারো কান কথা শুনে নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না। যেই দলের নিবন্ধন নাই, যেই দলের অস্তিত্ব কোনো কোথাও খুঁজে পাওয়া যায় না, ঢাকামুখী একটি রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন বিলম্বিত করেন, এর দায়িত্ব তো আপনাকেই বহন করতে হবে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে সব ধরনের সংকট নিরসন সম্ভব বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ পাঠ আদালতের রায়ের উপর নির্ভর করছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আইন অধিশাখা প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত 22 মে হাইকোর্টে করা রিট খারিজ হওয়ার পর ইশরাকের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে 25 মে ইশরাক নিজেই হাইকোর্টে তার আইনজীবীর মাধ্যমে একটি রিট পিটিশন দাখিল করেন। এর পরদিন 22 মের খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়। এতে বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন হয়ে পড়ে। এই অবস্থায় আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠান নিয়ে স্থানীয় সরকার বিভাগ অপেক্ষমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জামায়াত নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সেই সাথে দলটিকে মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দায় স্পষ্ট করারও আহ্বান জানিয়েছে তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এনসিপির এক আলোচনা সভায় কথা বলেন তিনি। অন্যদিকে দলটির আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। গণঅভ্যুত্থানের সময়কালে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের উপরে আমাদের শপথ নিতে হবে যে বাংলাদেশে যেভাবে আমরা ফেসিবাদকে হটিয়েছি, একটি ফেসিবাদী দলকে হটিয়েছি, তেমনিভাবে আমরা যেন ফেসিবাদী কাঠামো এবং সিস্টেমকে হটাতে পারি, বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটাই হোক আমাদের সকলের প্রতিজ্ঞা এবং সকলের শপথ। প্রজাতন্ত্রের যারা কর্মচারী রয়েছেন তাদেরকে জনগণের নিয়ন্ত্রক বা জনগণের উপরে অটোক্রেটিক হয়ে ওঠা যাবে না। তাদেরকে জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং জনগণের কল্যাণে যদি তারা কাজ করে, জনগণ তাদেরকে ভালোবাসা, সে রেসপেক্টের জায়গায় ভবিষ্যতে রাখবে। অসৎ পথের টাকা স্পর্শ না করলেও শত্রুপক্ষ প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বেলা 12টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের পথসভায় এই
কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের আগে যারা জনগণের পকেটে টাকা দেওয়ার চেষ্টা করবে তারাই পরবর্তীতে জনগণের টাকা লুট করবে। জীবনে অসৎ একটা টাকা স্পর্শ করেনি, কিন্তু তাদের নামে দেশি বিদেশি বিভিন্ন শত্রুরা, এজেন্টরা বিভিন্ন প্রপাগান্ডা শুরু করেছে যে সে লাখ লাখ কোটি কোটি টাকা বিভিন্ন জায়গা থেকে লুটপাট করছে। শুনেই কোনো কিছু বিশ্বাস করার প্রয়োজন নেই। দুই পক্ষের কথা শুনতে হবে এবং সত্যতা যাচাই করতে হবে। যে নির্বাচনের আগে আপনার পকেটে 500-1000 টাকা দিয়ে একটা ভোট চায়, সে হচ্ছে জনগণের সবচেয়ে বড় শত্রু। সে 5 বছরের জন্য আপনার মুখ বন্ধ করে দিতে চায়। সে 5 বছরের আপনার সবচেয়ে বড় নাগরিক অধিকার, ভোটাধিকারকে কেড়ে নিতে চায়। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। দ্রুত সময়ের মধ্যে কারামুক্ত করার প্রত্যাশা আইনজীবীর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ভুল বললেন আপিল বিভাগ। বিচারের নামে অবিচার করা হয়েছে পর্যবেক্ষণে তুলে ধরেন সর্বোচ্চ আদালত। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্যের জয় আর মিথ্যা পরাজিত হয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন জামায়াত। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। মঙ্গলবার সকাল থেকেই সুপ্রিম কোর্টে জড়ো হন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। রায় ঘোষণার আগেই আপিল বিভাগ, আইনজীবী ও জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সকালে পূর্ব নির্ধারিত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রায় ঘোষণার জন্য 1 ঘণ্টা পর আদালত বসে। সকাল 9টা 50 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন। রায়ে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত তার পর্যবেক্ষণে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ভুল ছিল, বিচারের নামে অবিচার করা হয়েছে। পরে রায়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান আইনজীবী শিশির মনির। এখন থেকে জামায়াতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম is an innocent man. এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। একদিনের মধ্যেই এটিএম আজহারকে কারামুক্ত করার প্রত্যাশা আইনজীবীর। আমরা চেষ্টা করব আজকেই যেন আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন। এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই রায়ে সত্যের বিজয় হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। আমি কোর্টকে ধন্যবাদ জানাই এবং এই দেশবাসীর প্রতি আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপিল বিভাগের রায়ে ট্রাইব্যুনালের বর্তমান বিচারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-কে সংশোধন করে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতাকে প্রতিস্থাপন করা হয়েছে। এজন্য আজকে অ্যাপিলেট ডিভিশন যখন বলেছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন, এই ব্যাপারে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এখনো একমত পোষণ করছি এবং এই রায়ের পক্ষে আমরা এখনো কথা বলছি। 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে এই রায়ের বিরুদ্ধে করা হয় রিভিউ আবেদন। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আজহারুল ইসলামের খালাস চেয়ে রিভিউ আবেদনের শুনানির উদ্যোগ নেওয়া হয়। জাহিদ হাসান, এখন, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন খন্দকার মোশাররফ হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে। ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিয়ে যে পাঠানো, এই ইন্ধনে ও বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়েছে। আনকোট। আমরা বলতে চাই, যথাশীঘ্র একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব। সেই লক্ষ্যে অর্জনের জন্য অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠান
জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করা জরুরি, এর কোনো বিকল্প নাই। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন। জুলাই ছাত্র ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা জনপ্রত্যাশাকে ধারণ করে অতি শীঘ্র রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে আমরা সরকারকে সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছি। সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ডকে আমরা সকল সময় নিরুৎসাহিত করি এবং প্রতিরোধ করার অঙ্গীকারবদ্ধ। অথচ উপদেষ্টা পরিষদের বিবৃতিতে কোনো মহলের উপরে অর্পিত দায়িত্ব পালনকে অসম্ভব করে কোন মহল তাদের উপরে অর্পিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তুলেছে, এই মর্মে একটি বিমূর্ত অভিযোগ উত্থাপিত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল রাজনৈতিক, সামাজিক সকল শ্রেণী পেশার শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি না করে যাতে ঐক্যকে আরও শক্তিশালী করা যায়, সেজন্য সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে আমরা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছি। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফ করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি যুক্ত হচ্ছে সেটা আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলছেন। আপনারা জানেন যে জুলাই শহীদদের জন্য বা জুলাই শহীদদের পরিবার এবং আহত নিহতদের জন্য নিহতদের পরিবারের জন্য সরকার কি করছে এটা নিয়ে অনেকেই কৌতূহল আছে। তো আমাদেরকে একটা সরকারের পক্ষ থেকে একটা আপডেট জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এবং এমইএস এর মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত 15,393 জন চিকিৎসা সেবা গ্রহণ করেছেন, যাদের মধ্যে 338 জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে 40 জন এবং মুক্তিযোদ্ধা ও বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে 11 জন জুলাই যোদ্ধা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং রাশিয়া গিয়েছেন এবং তাদের চিকিৎসা ব্যয় বাবদ সরকারের 61,02,00,000 টাকা ব্যয় হয়েছে, খরচ হয়েছে। আরো 28 জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং তুরস্কে প্রেরণের কার্যক্রম এখন চলমান আছে। জাতীয় অর্থনৈতিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ইত্যাদি হাসপাতালে যারা চিকিৎসারত আছেন তাদেরকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, মালয়েশিয়া, নেপাল থেকে 26 জন বিশেষজ্ঞ চিকিৎসক এসে ইতিমধ্যে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। শুধুমাত্র এই চিকিৎসকদেরকে যাতায়াত খরচটা দেওয়া হয়েছে এবং এ বাবদ সরকারের 35,80,000 টাকা ব্যয় হয়েছে। এর বাইরে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছিল তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে একটা আর্থিক সহায়তার অঙ্গীকার করা হয়েছিল। এই পর্যন্ত 834 জন শহীদ পরিবারের মধ্যে 630 জন পরিবারকে 10 লক্ষ টাকা করে মোট 63 কোটি টাকা সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। সঞ্চয়পত্রের জন্য ব্যাংক চেক প্রদান করা হয়েছে। অবশিষ্ট যারা আছে ওয়ারিশ নির্ধারণ সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি সাপেক্ষে তাদেরকে সঞ্চয়পত্র প্রদান করা হবে। ব্রিফিং করছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা জানায় ভোররাতে বাড়িটির নিচতলায় তালা ভাঙার শব্দ পেয়ে ছুটে আসেন তারা। এরপর দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছে। এর কিছুক্ষণ পর দুজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর গাড়িতে তুলে নিয়ে যান তারা। পরে জানতে পারেন এই বাড়িতেই ভাড়া থাকতেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ। 1.5 মাস আগে কালীশঙ্করপুর সোনার বাংলা সড়কের এই বাড়ির নিচতলা ভাড়া নেয় তারা। ভাড়া নেওয়ার পর থেকে এই নিচতলার
দরজা জানালা কখনো খুলতে দেখা যায়নি। সুব্রত বাইন অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত 30টি খুনের মামলা রয়েছে। 2003 পর্যন্ত সুব্রত বাইন ঢাকার অপরাধ জগতের প্রভাবশালী চক্র 7 স্টার গ্রুপের প্রধান ছিলেন। নামাজ পড়ে আসতেছে, তখন দেখছি যে দ্রাম দ্রাম করে শব্দ হচ্ছে। তো কিসের শব্দ? আমি তখন ধারণা করলাম হয়তো বা কেউ আছে সন্ত্রাসী বা চাঁদাবাদী কেউ আছে, তাকে হয়তো পিটাচ্ছে। পরে বাইদা জানতে পারলাম যে দরজা মরজা ভাঙলো আর্মিরা। তারপরে ওদের কারোকে যেন ধরে নিয়ে চলে গেল। সকাল 5টা থেকে যখন ঘুম থেকে উঠছি, উঠে দেখলাম সেনাবাহিনী এখানে অভিযান চালাচ্ছে। তারপরে এখানে আসলাম, ওদের দেখে ওরা বলতেছে এখানে দাঁড়ানো যাবে না, তোমার জায়গায় তুমি চলে যাও। 3টা পিস্তল সহকারে উদ্ধার করছে, আর কি অকি টকি না কি জানি বলে সেটাই সহকারে তাকে ধরে নিয়ে গেছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কুষ্টিয়া শহর থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ সহ মোট কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, এই গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাবেন। গালিব, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার যে কালীশঙ্করপুর যে সোনার বাংলা যে সড়ক, সেই সড়কেই আমি রয়েছি। ঠিক আমার পেছনে যেই বাড়িটি দেখছেন, ঠিক আমার পেছনে যে দরজাটি দেখছেন, এই বাড়িতেই, এই রুমেই কিন্তু যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিনী এবং তার যে সহযোগী যে মোল্লা মাসুদ, তিনি কিন্তু বসবাস করতেন। মূলত 1.5 মাস আগে এই বাড়িটি এই স্থানীয় এক হেলাল নামে এক ব্যক্তির মাধ্যমে কিন্তু এই বাড়িটি তারা আসলে ভাড়া নেন এবং এখানেই তারা বসবাস করতেন। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছেন যে একটা তারা আসলে বলছেন যে কখনোই তাদেরকে কিন্তু তারা ঠিকভাবে দেখতে পান নাই। মাঝে মাঝে একটি লাল রঙের একটা জিপ গাড়ি আসতো রাতে, সেই গাড়িটি আসলে মাঝে মাঝে তাদেরকে রেখে যেত এবং সেই গাড়িতেই করেই যাতায়াত করতেন। মূলত ব্যাপার একটু আগেও যে তাদের যে গ্রেপ্তারের বিষয়টি যে সেনা সদর দপ্তর কিন্তু একটু আগেই যে বিষয়টি নিশ্চিত করেছেন। আর একটু আসলে বলে রাখি, আমি এই নিয়ে কথা বলেছি এখানকার যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এছাড়া স্থানীয়দের সাথেও কথা বলি। স্থানীয়রা আসলে বলছেন যে আজকে ভোররাত 5:20 দিকে এরকম একটি সময়ে কিন্তু যে সেনাবাহিনীর যে কয়েকটি গাড়ি কিন্তু আসলে ঠিক ঢাকা থেকে তারা আসেন এবং আসার পরেই কিন্তু যে এই বাড়িতে অভিযান চালায় এবং সকাল 8টা পর্যন্ত কিন্তু তারা এই অভিযান চালিয়েছেন। এই অভিযানের পরেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছে 2টি পিস্তল এবং যে 10 রাউন্ড গুলি কিন্তু আসলে উদ্ধার করেছেন। আমি এমনটি আসলে জানতে পেরেছি। এছাড়াও একটু বলে রাখি যে এই ঘটনার পর থেকে এখন এই এলাকা জুড়ে কিন্তু এখন যে আতঙ্ক বিরাজ করছে, সবার মধ্যে একটা চাপা যে আতঙ্ক সেটি কিন্তু রয়েছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। রাজধানীর মিরপুরে দিনে দুপুরে গুলি ছুড়ে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে 22 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বাকি অপরাধীদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন। সকালে মিরপুর 10 নম্বরে বাতেন সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ জানায় মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক রাসেল রানা ও তার ভগ্নিপতি জাহিদুল হক বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে 2টি বাইক তাদের গতিরোধ করে। বাইক 5 থেকে 6 জন ছিল। এ সময় ফাঁকা গুলি ছুড়ে সাথে থাকা 22 লক্ষ টাকা ছিনিয়ে নেয় বাইকে থাকা দুর্বৃত্তরা। পুলিশে জানায় ধারালো অস্ত্রে আহত হয় জাহিদুল হক। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান তিনি। মোটরসাইকেলে 3 জন না 6 জন আসছে, আইসা একজন ভদ্রলোক আর কি অ্যাটাক করছে। অ্যাটাক করে কি নিছে না নাইছে, তারপরে গুলি করছে। ওনাকে গুলি করে ব্যাগ নিয়ে গেছে টাকার। এখানে রক্ত পড়ে আসছিল তো, ওখানে সবাই কয় কি চিন্তাই। খুব বেশি বেচা কেনা শুরু না হলেও কোরবানি ঘিরে রাজশাহীতে জমে উঠেছে গবাদি পশুর হাট। অর্থনীতির সেই পুরনো সূত্র, সরবরাহ বেশি মানেই বাজারে দাম কম। এখন পর্যন্ত হাটে সেটাই দেখা যাচ্ছে। এদিকে বাজারে সবসময়ই মাঝারি গরুর চাহিদা থাকে বেশ, তাই বড় গরু নিয়ে টেনশনে থাকতে হয় গৃহস্থ ও খামারিদের। যাই হোক, পরের সপ্তাহেই হাটে বেচা কেনা জমজমাট হয়ে ওঠার আশা করছেন ইজারাদাররা। রাজশাহী থেকে রাকিবুল হাসানের প্রতিবেদন। রাজশাহী নগরীর সিটি হাট আসন্ন কোরবানিকে সামনে রেখে বিভিন্ন প্রান্ত থেকে আসছে গরু। হাটে বাড়ছে পশুর যোগান, ছোট বড় মাঝারি আছে সব সাইজের গরু মহিষ। এসব গরু কয়েক বছর লালন পালনের পর বিক্রির জন্য হাটে তুলেছেন খামারিরা। তবে
হাটে ক্রেতার আনাগোনা কম, অধিকাংশই দেখছেন, যাচাই করছেন দাম। তা কিনা শুরু হয়েছে ভাই, মোটামুটি ভাই, খুব ব্যাপক আকারে না ভাই। মিলছে না আমাদের প্রত্যাশা অনুযায়ী, আমরা যেটা আশা করেছি এটা আমাদের মিলছে না। কাস্টমার কম, কিনা বেচা কম হয়েছে। রাজশাহী সিটি হাটে যে ধরনের আপনার ভিড় হওয়ার কথা, ওই পরিমাণে ভিড় এখনো আমি পরিলক্ষিত হচ্ছে না আমার কাছে। 3 থেকে 3.5 মণ ওজনের গরু বিক্রি হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে। মাঝারি গরু 2.5 থেকে 4 লাখ, আর বড় গরুর দাম 7 থেকে 12 লাখের মধ্যে। আর হাটের সেরা গরুর দাম হাঁকা হয়েছে 20 লাখ টাকা পর্যন্ত। খামারিরা বলছেন পশুপালনে খরচ বেড়েছে, কিন্তু সে তুলনায় মিলছে না দাম। কিনা বেচা হচ্ছে না ভাই, পাটের দাম কম বলছে, এই 16-17 হাজার টাকা দাম কম বলতেছে এখন। দাম মোটামুটি আমার এই গরুর দাম বলছে 40 বলছে আমার এই গরুর দাম। যে আমি দাম চাচ্ছি আপনার 65। বাইরের পার্টি কম, গরু যে দামে কিনা হচ্ছে 10,000 করে কম বলছে। রাজশাহী নগরীর সবচেয়ে বড় ও স্থায়ী হাট থেকে পশু কিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে সরবরাহ করেন ব্যাপারীরা। তবে বড় ব্যাপারীরা এখনো আসেননি, এতে বেচাকেনা কমেছে বলছেন ব্যবসায়ী ও হাট মালিক। ক্রেতা নাই, এখনো তো গরু কিনা বেচা লাগেনি। চাঁদ উঠলে এলাকা ঘরীয় লোকেরা গরু কিনা বেচা করবে। চাঁদ উঠার আর আমাদের শহরের লোক তো এখন আপনার একদিন আগে এসে গরু কেনাকাটা পায় নাকি, কুরবানির জন্য নিয়ে যায়, কিনে কুরবানি দেয়, আগে কেউ কিনে পুষতে চায় না। নগরীর সিটি হাটের পাশাপাশি রাজশাহীর কাকন, মন্ডুমালা, চৌবাড়িয়া, দামকুড়া হাট থেকে দেশের নানা প্রান্তের ব্যাপারীরা গরু সংগ্রহ করেন। রাকিবুল হাসান, এখন রাজশাহী। দুর্নীতি, লুটপাট ও পাচারের অর্থ প্রয়োজনে জোর করে আদায় করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর। সকালে বাংলাদেশে ব্যাংকে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের চলতি অর্থ বছরের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় গভর্নর আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ পরিমাণ অবৈধ সম্পদ জব্দের লক্ষ্য কেন্দ্রীয় ব্যাংকের। ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি, সেটা হবে। আর কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রথম পর্যায়ে যেটা আইনেই বলা আছে, সরকারিকরণ করা হবে, ব্যাংকগুলোকে গভর্নমেন্ট ব্যাংকে রূপান্তর করা হবে, একেবারে সরকার এটাকে নিয়ে নেবে, অধিগ্রহণ করে নেবে। তো অধিগ্রহণ করলে তো আর কারো ডিপোজিটরের কোনো চিন্তার কোনো কারণ থাকার কথা নয় এবং উচিত নয়। তা আমরা বলবো ডিপোজিটরদের উদ্দেশ্যে আপনাদের থ্রুতে যে কোনো চিন্তার কিছু, আপনারা যেখানে আছেন সেখানেই থাকেন, আপনাদের স্বার্থ তো আমরাই দেখবো, সরকারই দেখবে, সরকারই তো নিয়ে নিবে। যে ব্যাংকই নিক না কেন সঙ্গত কারণে নেবে, অসঙ্গত কোনো কারণে নেবে না, আইনের ভিত্তিতে নেবে এবং এটাকে সরকারিকরণ করার পরেই আমরা এখানে অনেক টাকা ঢালতে হবে। বিনিয়োগকারীদের এখনও আস্থা ফেরেনি জানিয়ে অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান বলেছেন, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা নেই। সকালে ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। আর সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মনে করেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার সময় এসেছে। আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা এগুলো দরকার, সেটা নিয়ে কিন্তু বিনিয়োগকারীদের এখনো আস্থা আসেনি, যেটারই প্রতিফলন আমরা 22-23% নেগেটিভ যে ক্যাপিটাল মেশিনারিজের ইম্পোর্ট এবং ক্যাপিটাল যে খাতে যে ইম্পোর্ট, সেটার যে নেতিবাচক যে প্রবণতা, সেটার মধ্যে কিন্তু আমরা দেখছি। 9 মাস হয়ে যাওয়ার পরে এখন যদিও সরকারের পক্ষ থেকে একটা তারিখ মানে একটা দেওয়া হয়েছে, টাইম ফ্রেম, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়াটা একটা যুক্তিযুক্ত হবে, একটা ভালো ডিসিশন হবে যে এতদিন। চলতি বছর ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। নিবন্ধিতদের মধ্যে হজে যেতে পারবেন সর্বোচ্চ সংখ্যক যাত্রী। মঙ্গলবার হজ ক্যাম্পে চলতি বছরের হজের কার্যক্রম নিয়ে এক ব্রিফিংয়ে একথা জানায় বেসরকারি হজ এজেন্সিদের সংগঠন হাব। সৌদি সরকারের নতুন নিয়মের সঙ্গে সঙ্গতি রেখে হজ ও উমরা আইন সংশোধন চায় সংগঠনটি। এ সময় হজের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানান হাব সভাপতি। আমরা যে এবছর গত বছরগুলোর মতো এবছর অসাধারণ একটা হজ হয়েছে এবং হজ হচ্ছে ইনশাল্লাহ। প্রায় 70% হাজি চলে গেছে আর 30% হাজি 31শে মে এবং 1 তারিখের মধ্যে চলে যাবে। তো আমরা হাব সন্তুষ্ট
আরও সুষ্ঠুভাবে করা যেত যদি মধ্যস্বত্বভোগী না থাকে। আমাদের হাজি কালেকশন করে মধ্যস্বত্বভোগী যারা গ্রুপ লিডার, তারা কিন্তু তাদের কোনো লাইসেন্স নাই, কিন্তু তারা টাকা কালেকশন করে, পাসপোর্ট কালেকশন করে 6 মাস আগের থেকে করে আমাদের এজেন্সিকে জিম্মি করে রাখে যে আমাদের কাছে এতগুলো হাজি আছে, তোমরা এত টাকা করে নিতে নাও। এটা যদি আমরা মধ্যস্বত্বভোগী যদি বিতাড়িত করতে পারি, আমরা সামনে যদি ডাইরেক্ট হাজি যদি আমাদের এজেন্সির কাছে আসে, তাহলে আমাদের সুন্দর এবং সুষ্ঠু আমরা করতে পারবো। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের সম্মতি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্র বলছে হামাসের দাবি মিথ্যা ও অগ্রহণযোগ্য, আর ফিলিস্তিন বলছে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এর আগে গাজায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস সম্মত বলে জানায় প্যালেস্টাইন গ্রুপ। হামাসের ঘনিষ্ঠ ফিলিস্তিনি এক কর্মকর্তার দাবি, যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের দেওয়া নতুন এই প্রস্তাবে উপত্যকায় ৭০ দিন পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকরের কথা ছিল। বিনিময়ে 10 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস ও কয়েকশো ফিলিস্তিনি কারাবন্দীকে ফেরত পাঠাবে তেল আবিব। কিন্তু এমন কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া বা তাতে হামাসের রাজি হওয়ার মতো কিছু ঘটেনি বলে দাবি যুক্তরাষ্ট্রের। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় সোমবার নিহত হয়েছে 81 ফিলিস্তিনি। এ নিয়ে গাজায় প্রাণহানি প্রায় 54,000। খেলার খবর, বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ সোমবার লাহোরে প্রথমবারের মতো দলীয় অনুশীলন করেছে বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন পিএসএল খেলতে পাকিস্তানেই ছিলেন। বহরের দ্বিতীয় ভাগে দিনের বেলা পৌঁছানোর পর সন্ধ্যায় অনুশীলনে নামে টাইগাররা। দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শন টেইট। নিয়োগ পাওয়ার পর প্রথমবার যোগ দিয়েছেন দলের সঙ্গে যুক্ত হয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। এই সিরিজে তার অভিজ্ঞতা হবে দলের জন্য বাড়তি পাওয়া। 3 ম্যাচের এই সিরিজ দিয়েই পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশই আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে। সিরিজ শুরু হবে 28 মে, 30 মে এবং 1 জুন হবে বাকি 2 ম্যাচ। সিরিজের সবকটি খেলা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এখন বিকেলে শিরোনামগুলো আরও একবার। 2 শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কুষ্টিয়ায় গ্রেপ্তার। রাজধানীর মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে 22 লাখ টাকা লুট। আলোচনার আশ্বাসের প্রেক্ষিতে কাল সকাল পর্যন্ত সচিবালয়ে সরকারি কর্মচারীদের বিক্ষোভ স্থগিত। বৈষম্য নিরসনে 25 ক্যাডারের কলম বিরতি। দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ বিএনপির। সংস্কার ছাড়া নির্বাচনের পক্ষে নয় এনসিপি। পরিবেশ তৈরির দায়িত্ব দলগুলোর, বলছে এবি পার্টি। মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারুল ইসলাম খালাস। কারামুক্ত হয়ে দলের হাল ধরবেন আশা আমিরের। এবং অবৈধ সম্পদ প্রয়োজনে জোর করে আদায়ের হুঁশিয়ারি গভর্নরের। বিনিয়োগ বাধা কাটাতে নির্বাচনের তারিখ ঘোষণার তাগিদ সিপিডির। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.